দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশ টিভির রাতের এই আয়োজনে আমরা এমন একটি প্রসঙ্গ বেছে নিয়ে থাকি যেটি কোনো না কোনোভাবে দেশের অধিকাংশ মানুষের সঙ্গে সম্পৃক্ত, অথবা যে বিষয়টি নিয়ে অধিকাংশ মানুষ কথা বলছে। আপনারা জেনেছেন যে ইতোমধ্যে গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে ক্রমাগতভাবে খবর হচ্ছে যে দূষিত বা বিষাক্ত মদ পানে বা ভেজাল মদ পানে লাগাতার মৃত্যুর খবর এসেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ইতোমধ্যেই প্রায় 10-এর মতন সংখ্যাটি ছাড়িয়ে গিয়েছে। এই যে মৃত্যুর ঘটনা বা ভেজাল মদ, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে গেলে এর সঙ্গে আরও অনেক কিছু চলে আসে। বাংলাদেশে স্বাভাবিকভাবে সাধারণত দেশের মুসলিম নাগরিকদের জন্য অ্যালকোহল খুব সহজ প্রাপ্য নয়। এটি পেতে গেলে ডাক্তারের ছাড়পত্র বা লাইসেন্সের কিছু ব্যাপার স্যাপার আছে। কিন্তু যারা এর মধ্যে এতদিন মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে, যারা মারা গিয়েছেন, তারা কেউ মুসলিম নন বলেই খবরে প্রকাশ, এবং তারা কেউ বিদেশি নয় বলেও খবরে প্রকাশ হয়েছে। অর্থাৎ এই ঘটনাবলীগুলো থেকে দেখা যাচ্ছে যে সমাজে মানুষের মনোভঙ্গিতে, জীবনচর্চায় বেশ রদবদল এসেছে। এবং গত বেশ কিছুদিনের ঘটনাবলী দেখলে গণমাধ্যমের খবরাখবরে এটিও দেখা যাচ্ছে যে অপরাধ প্রবণতায় এমন উপাদান নতুন নতুন যুক্ত হয়েছেন যে বিষয়গুলো নিয়ে পুলিশ থেকে শুরু করে যারা সমাজবিজ্ঞানী রয়েছেন, যারা মনোবিজ্ঞানী রয়েছেন, তারাও নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন। কি সেই উপকরণগুলো, সমাজে যে পরিবর্তনগুলো এসেছে জীবনধারা থেকে শুরু করে জীবন চর্চায় এবং অপরাধগুলোর মধ্যেও, সেগুলোর সঙ্গে আমাদের বৃহত্তর সমাজ আর বাস্তবতার সম্পর্কটাই বাকি। আজকে আমরা এই বিষয়গুলো খতিয়ে দেখতে চাই, যে কারণে আজকে আমাদের কথা বলবার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে বিধিনিষেধ, সমাজ ও বাস্তবতা। আর এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন 3 জন অতিথি। স্টুডিওতে আজকে আমার সঙ্গে যোগ দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক মারুফ রসুল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এছাড়া আজকে অনলাইনে আমার সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার, এবং আরও রয়েছেন মানবাধিকার সংগঠক নূর খান লিটন। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা মারুফ রসুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে সাম্প্রতিক ঘটনাবলী, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপা। প্রথম বিষয়টি হচ্ছে যে আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করছিলেন, যে অপরাধ প্রবণতার মাত্রাগুলো পরিবর্তন হয়েছে বা সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে আমরা দেখছি যে সামাজিক বিধিনিষেধ বা আইন আছে, কিন্তু তারপরে অপরাধের নানা মাত্রা তৈরি হচ্ছে। এই বিষয়টি নিয়ে আমাদের দেখার বিষয় যেটি, সেটা হচ্ছে আমরা কোথাও গিয়ে পার্থিব এবং অপার্থিব বিধিগুলোকে একসঙ্গে করে ফেলছি। অর্থাৎ আপনি একটি রাষ্ট্রীয় আইন প্রণয়ন করতে যাবেন বা সমাজ ব্যবস্থার ক্ষেত্রে একটি বিধি প্রণয়ন করতে যাবেন, তার সঙ্গে হয়তো কোথাও না কোথাও ধর্মকে আপনি সম্পৃক্ত করার চেষ্টা করছেন, যেটা আসলে আদতে একটা বুমেরাঙের মতো ফেরত আসছে বলে আমার কাছে মনে হয়েছে। কেন বলছি? কারণ রাষ্ট্র কিংবা সমাজ কতগুলো পার্থিব নিয়ম কানুনের উপরে ভিত্তি করে চলে, এবং সেটা সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে, সময়ের সঙ্গে পরিবর্তনশীল। কিন্তু কোনো অপার্থিব বিষয় বা ধর্মগ্রন্থের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়, তার সঙ্গে তার ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কিন্তু সেই অনুযায়ী যদি আপনি রাষ্ট্রীয় আইন প্রণয়ন করেন তাহলে সেখানে কিছু সমস্যা তৈরি হতে বাধ্য। বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে দুইটি ক্ষেত্র। প্রথম ক্ষেত্রটি হচ্ছে যে বাংলাদেশে যত ধরনের আইন আছে, আপনি যদি পেনাল কোড দেখেন কিংবা আপনি যদি ফৌজদারি আইনের বইগুলো দেখেন, দেখবেন লক্ষ লক্ষ আইন আছে বাংলাদেশে, কিন্তু এই আইনগুলো থাকার পরে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বা অপরাধগুলো ঘটছে। এমন নয় যে পৃথিবীর কোনো রাষ্ট্রীয় আইন প্রণয়ন করলে অপরাধ বন্ধ হয়ে যায়, কিন্তু মুশকিলটা হচ্ছে এই আইনগুলোর এক ধরনের বা অপরাধগুলোর এক ধরনের শ্রেণীবিন্যাস কিন্তু করা সম্ভব। কেমন? আমি যদি সাম্প্রতিক গাজীপুরের ঘটনাটি আপনারা যদি দেখেন, সেটা হচ্ছে বাংলাদেশে সংবিধানে লেখা আছে যে মদ্যপান নিষিদ্ধ, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কি সবার জন্য নিষিদ্ধ নয়, মানে বাংলাদেশের নাগরিক যারা, তাদের জন্য, মুসলিম যারা, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে বিষয়টি নিষিদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে সকল মুসলিম কি এই আইনটি মানেন না? কিন্তু যখন মানেন না, তখন হয় কি, এর সঙ্গে একটা পুঁজির সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ যখনই আপনি আইনগতভাবে কোনো কিছু বিক্রি করতে পারছেন না, তখন সেটা বেআইনিভাবে বিক্রি হচ্ছে। এবং যখন একসময় আপনার মনে থাকবে নিশ্চয়ই যে বাংলাদেশে যখন ইন্টারনেট এত সহজলভ্য ছিল না, তখন ভিওআইপির ব্যবসা ছিল বাংলাদেশে, এবং প্রায়শই আমরা সংবাদপত্রে দেখতাম যে
ভিআইপি ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করা হচ্ছে। আজকে যখন ইন্টারনেট সহজলভ্য হয়ে গেছে, ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে গেছে, তখন কিন্তু ভিআইপি ব্যবসাটি বন্ধ হয়ে গেছে। এটি হচ্ছে খুব পরিষ্কার, যখন আপনি কোনো একটি বিষয়কে মানে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে আস্তে আস্তে মানুষের সঙ্গে তার সঙ্গে পরিচিত করাবেন, কিংবা মানুষ যখন তার সঙ্গে পরিচিত হবে, তখন কিন্তু এই সংক্রান্ত অপরাধ প্রবণতা কমে যায়। হয়তো অপরাধ অন্য মাত্রায় তৈরি হয়, কিন্তু সেটা তো মানে এটা হয়ই, কারণ পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে সমাজে মানে সময়ের সঙ্গে সঙ্গে আইন যেমন পরিবর্তিত হচ্ছে, অপরাধের ধরনও পরিবর্তন হচ্ছে। আরেকটি বিষয় আপনি বলেছেন যে বর্তমানে অপরাধের যে ধরনগুলো হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখবেন মারুফ রাসেল, আমরা এই অপরাধের জায়গাটিতে একটু পরে আসি, আমাদের অন্য দুজন অতিথি আছেন, একটু তাদের কাছ থেকে শুনে নিতে চাই। এখান থেকেই মানবাধিকার সংগঠক আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নূর খান লিটন। একটু আপনার বক্তব্য শুনতে চাই। আপনি শুনছিলেন মারুফ রাসেল একটি প্রসঙ্গ টেনে এনেছিলেন, পার্থিব আর অপার্থিব। এই পার্থিব জগতে আমরা সবসময় অপার্থিব বিষয়কে জুড়ে দেওয়াটা প্রাসঙ্গিক কিনা বা কতখানি যৌক্তিক, আপনার কাছে শুনতে চাই। দেখেন, মূল যে বিষয়টা হচ্ছে যে আমরা তখনই কথা বলছি যখন বেশ কয়েকটি ঘটনা সারা দেশে ঘটলো, এবং সাম্প্রতিককালে আমরা যেটা লক্ষ্য করেছি, শুধু ঢাকায় বিষয়টি ঘটেনি, ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় এই ধরনের ঘটনা ঘটেছে। এবং মৃত্যু মানে এ পর্যন্ত যতদূর মনে পড়ে গত এক মাসে প্রায় 30 জনের মতো মৃত্যুর খবর আমরা বিভিন্ন ভাবে পেয়েছি। এবং গাজীপুরের ঘটনাটা খুবই মর্মান্তিক ছিল। একটি বিষয় আমাদের খুব খেয়াল রাখতে হবে, যে পার্থিব অপার্থিবর চেয়েও মূল যে বিষয়টি, সেটা হচ্ছে যে সমাজকে বিবেচনায় নিয়ে আমরা যদি আইনগুলো তৈরি করি, তাহলে কিন্তু এই সমস্যাগুলো এই প্রকট আকার ধারণ করতো না। কারণটা হচ্ছে সমাজে চাহিদা আছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই বলেই কিন্তু এই, আর যখনই আপনি এটাকে বাধাগ্রস্ত করছেন, তখন নিষিদ্ধ পণ্যের উপর কিন্তু এক ধরনের কৌতূহল মানুষের ভিতরে জাগ্রত হয়। এবং আমরা যে কয়জন ঢাকা এবং আশেপাশে যারা মারা গেল, এদের অধিকাংশই হচ্ছে যারা মুসলিম ধর্মাবলম্বী, প্রায় সবাই, মানে মুসলিম পরিবারে তাদের জন্ম, জি, মুসলিম পরিবারে তাদের জন্ম, এবং তারা মদ্যপানে অভ্যস্ত বা মদ্যপান করেছিলেন মৃত্যুর আগে। এখন প্রশ্ন হচ্ছে যে এত বেশি ডিমান্ড ছিল, যে ডিমান্ডের কারণে বাজারে যে জিনিসটা হয়েছে, বাজারে কিন্তু এই মুহূর্তে ইম্পোর্ট বা নিষিদ্ধ থাকার কারণে বাজারে কিন্তু অপ্রতুল। ফলে যে জিনিসটা হয়েছে, যেখানে সেখানে মদের কারখানা গড়ে উঠেছে এবং এক ধরনের ভেজাল মদ তৈরি হচ্ছে, এবং ভেজাল মদে অতিরিক্ত লাভের আশায় এই ব্যবসাটি কিন্তু ক্রমান্বয়ে ফুলে ফেঁপে উঠছে। আজকে যদি এইটি উন্মুক্ত থাকতো, কারণ আমরা বাধা দিয়েও কিন্তু যিনি মদ পান করবেন তাকে কিন্তু আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। সে যে কোনো পন্থায় এটি সংগ্রহ করবে, সে হয়তো 1 টাকার জায়গা 5 টাকা দিয়ে কিনবে এবং সে এটা পান করবে। এখন আইন এমন একটা জায়গায় নিয়েছেন, যদি আইনটা আপনি শিথিল করতেন এবং সেই শিথিলতা যদি থাকতো, তাহলে কিন্তু এই মৃত্যুর মতো ঘটনাগুলো হয়তো কমে আসতো। কারণ ভেজাল মদ বিক্রি হওয়ার মানে বিষয়টা কিন্তু কম হতো। আর যেহেতু আপনি আইন করে নিষিদ্ধ করেছেন এবং ইম্পোর্টও বাধাগ্রস্ত করছেন, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্থানীয়ভাবে এই বিদেশি মদ নকল তৈরি হচ্ছে, এবং সেই মদ পান করে আজকে শুধু নতুন এই ঘটনা ঘটছে না, অনেক বছর ধরে কিন্তু মাঝে মাঝেই এই ভেজাল মদ খেয়ে মানুষের মৃত্যুর মতো ঘটনা ঘটছে। কেউ অন্ধ হচ্ছেন, কেউ শারীরিক বিভিন্ন বিকলাঙ্গ হচ্ছেন, এই ঘটনাগুলো ঘটছে। এখন এইখানে যে বিষয়টা খুব পরিধানযোগ্য, সেটা হচ্ছে আমাদের আইনে কেন এমনটি সন্নিবেশিত হলো। সেটির কারণটি যেভাবে আনা হয়েছে, সেটা হচ্ছে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু আমার দেশের আইনটি রচিত হয়েছে। এই আইনটি কি সমসাময়িক, বা এই যে আইনটি দিয়ে আপনারা কথা বলছেন, সেটি কত পুরনো বা ঠিক কোন শতকের, একটু যদি আমাদের ধারণা দিতে পারতেন। এটা কিন্তু অনেক পুরানা আইন, এবং এখনো বলা আছে যে ডাক্তারি সার্টিফিকেট হলে সে মুসলিম হোক আর যেই হোক, সে কিন্তু মদ ক্রয় করতে পারবে, ব্যবহার করতে পারবে, সেবন করতে পারবে। আর অমুসলিমরা তো এটা পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এই আইনটিকে কাজে লাগিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, এবং যখন এই চাহিদা সমাজে থাকছে, আর
সরবরাহ খুবই কম, তখনই কিন্তু ভেজালের বিষয়টি আসছে, এবং এই ভেজালের কারণেই কিন্তু এই মৃত্যুর মতো ঘটনাগুলো এবং পুঙ্গুত্বের মতো ঘটনাগুলো ঘটছে। এই আইনটি আসলে এখন আমার নিজের ব্যক্তিগত মতামত হচ্ছে এই আইনটি বর্তমান সময়ের সাথে, যুগের সাথে যুগোপযোগী করে সংশোধন করা খুব জরুরি হয়েছে। যদি সেটা না করা যায়, আপনি শুধু আইন করে আপনি এটি বন্ধ করতে পারবেন না, বরং আইন করে যখন নিষিদ্ধ করে রাখছেন, তখন যেটা হচ্ছে এটার প্রতি আসক্তি কিন্তু অনেক গুণ বেড়ে যাচ্ছে, এবং সরবরাহ অপ্রতুল থাকার কারণে এই ভেজাল মদ বা নকল মদ তৈরি হচ্ছে, এবং সেটার চাহিদার কারণে মূল্যটাও কিন্তু বাড়ছে, এবং সেই সুযোগটি কিন্তু এই ধরনের ব্যবসায়ীরা যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত, এই ধরনের ভেজাল বস্তু তৈরিতে তারা কিন্তু যুক্ত হচ্ছেন অতি লাভের আশায়। ধন্যবাদ। এটির সরাসরি টার্গেট হচ্ছে সাধারণ যারা এটা কিনে খায় যে মানুষগুলো, তারাই কিন্তু এর ফলে মৃত্যু বা পঙ্গুত্ব বরণ করছে। ধন্যবাদ। আমরা এর এর আরো নানান দিক খতিয়ে দেখব, কিন্তু তার আগে আমাদের সঙ্গে অন্য যে অতিথি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার, এই প্রসঙ্গে আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ। প্রথমে আমি দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই, যে ক্রাইম এন্ড ডেভিয়েন্স। ক্রাইম হচ্ছে যেটা লিগালি অ্যালাউড না, অনেক কিছু কিন্তু ক্রাইম না, কিন্তু ডেভিয়েন্স যে সোশ্যাল কাস্টম, সোশ্যাল ভ্যালুস সেটাকে সাপোর্ট করছে না। তো সেখানে যদি আমরা একটু সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, একটা মেজর তিনটা দৃষ্টিভঙ্গি থেকে সেটা দেখা হয়েছে। একটিকে আমরা বলছি ফাংশনালিস্ট পার্সপেক্টিভ, সোশ্যাল স্ট্রাকচার কিভাবে একটা সোসাইটিতে আছে, সেটা কিভাবে ইন্ডিভিজুয়াল রাইটসকে, ইন্ডিভিজুয়াল নিডসকে অ্যাড্রেস করতে পারছে কিনা। আরেকটি ইকোনমিক সিচুয়েশন, যে একটা গ্যাপ বিটুইন পিপলস ডিমান্ড এন্ড পিপলস অ্যাসপিরেশন, তার সাথে সোসাইটি কিভাবে সাপোর্ট করছে। আরেকটি হচ্ছে সোশ্যাল প্রসেস, যেখানে আমরা দেখছি যে ডিফারেন্সিয়াল অ্যাসোসিয়েশনের মধ্যে যারা থাকছেন, অ্যাসোসিয়েশন তাদের ক্রাইম এন্ড ডেভিয়েন্সের প্যাটার্নটা তৈরি করছে। আরেকটা হচ্ছে আমরা বলছি সোশ্যাল বন্ডিং, বন্ডিংটার উপর ডিপেন্ড করছে একটা মানুষ কোন ধরনের ক্রাইমে জড়িয়ে যাবেন। আরেকটি হচ্ছে লেভেলিং, যে ছোট ছোট কোনো মানে অপরাধ ঠিক না, যেটাকে আমরা বলছি ডেভিয়েন্স, এই ধরনের একটা বিহেভিয়ারের পর যখন আমরা একজনকে ক্রিমিনাল হিসেবে আখ্যায়িত করে ফেলি, দেখা যায় যে তিনি যেটা আসলে সোসাইটিতে ক্রাইম, সেই ধরনের অ্যাক্টিভিটিস গুলোর সাথে জড়িয়ে যান। আরেকটা হচ্ছে গ্রুপ কনফ্লিক্ট, যে একটা গ্রুপের, একটা সাব গ্রুপের ডিমান্ড সোসাইটি ফুলফিল করছে কিনা, তারা নিজেদেরকে ডিপ্রাইভড মনে করছেন কিনা, সোশ্যাল ইনইকুয়ালিটিতে ভুগছেন কিনা। এখন যদি আমরা মদ্যপানের মধ্যে একটু বিষয়ে আসি, আমি সমাজবিজ্ঞান হিসেবে বিষয়টাকে দুই জায়গায় দেখতে চাই। একটি হচ্ছে যে যারা এটার ভিকটিম হচ্ছেন তারা কোন ক্লাসের, তারা কি সবাই কি, এটা কি ক্রস ক্লাস, নাকি এটা একটা যারা একটু ডিপ্রাইভ, যারা একটু লো ইনকাম গ্রুপ, যাদের অ্যাক্সেস টু রিসোর্সেস কম, তাদের বেলায় কি পার্টিকুলারলি হচ্ছে। আরেকটা ইস্যু হচ্ছে যে সোসাইটির অ্যাটিটিউড কি। এমন কিন্তু নয় যে ইসলাম অ্যালাউড না, এরকম কোনো কিছুই আমরা করছি না, আমরা কিন্তু করছি। আবার এমনও কোনো দেশ আছে যেটা কিন্তু এটা অ্যালাউড, স্টিল অনেক ভেজাল মদ্যপানের কারণে অনেকে মারা গেছেন। সেই ইস্যুটা কিন্তু আবার আসবে ক্রাইম, যে ল কতটা এনফোর্স করতে পারছে। সেখানে কিন্তু আমি মদটাকে একটা ভোক্তা অধিকারে নিয়ে যাব, যে এনি কাইন্ড অফ প্রোডাক্ট যেটা তারা মার্কেট থেকে কিনছেন, ভোক্তা অধিকারে তার সেটাতে রাইট থাকা উচিত, সেটা যেন ভেজাল মুক্ত থাকে। সো মদের ব্যাপারে আমার মনে হচ্ছে যে একটা বড় ইস্যু হচ্ছে যে সোসাইটাল অ্যাটিটিউডটা কি, তাদের অ্যাটিটিউড কি, তারা কি ডিমান্ড করেন। আমাদের কোনো সোশ্যাল স্টাডি আছে কিনা যে কি ধরনের পপুলেশনের ডিমান্ড রয়েছে, যে তারা চান যে এটা ওপেন হোক, এন্ড ওয়েদার আসলে এটা বাংলাদেশে রিলিজিয়াস কারণে হচ্ছে নাকি আদার ফ্যাক্টরস গুলো সেটার পেছনে কাজ করছে। কারণ আমরা দেখেছি এটা কিন্তু আসলে ক্রস রিলিজিয়ান দেখা যায় ইন্টারন্যাশনালি। মুসলিম কান্ট্রিগুলোতে অনেকে মদ পান করে মারা যাচ্ছেন, নন মুসলিম কান্ট্রিতেও সেটা হচ্ছে। সেখানে অনেক বেশি ইস্যুটা হচ্ছে ক্রাইমের, যে তারা তাদের লিগ্যাল রাইটসটা, কোয়ালিটি প্রোডাক্টটা মার্কেট থেকে পাচ্ছেন কিনা। তা আমার মনে হয় যে এটা অনেক কমপ্লেক্স একটা ইস্যু, যে আমাদের অনেকগুলো সোশ্যাল ফ্যাক্টরসকে এখানে চিন্তা করতে হবে। ধন্যবাদ অধ্যাপক সালমা আক্তার। মারুফ রসুল, আপনি শুনছিলেন, উনি কিছু তাত্ত্বিক টার্ম ব্যবহার করে বিষয়টিকে ব্যাখ্যা করবার এক ধরনের চেষ্টা করেছেন, এবং সেটা করতে গিয়ে তিনি ডেভিয়েন্সের জায়গাটি, মানে এটিকে ঠিক অপরাধ বলা যাচ্ছে না, কিন্তু এরপরেও এক ধরনের লেভেল আমরা দিয়ে দিই, লেবেল এঁটে দেওয়া, ছাপ্পড় মেরে দেওয়া। তো আমি যদি একটি ঘটনা আপনাকে বলি, যেমন আপনি যদি শরৎচন্দ্রের বই পড়েন, রবীন্দ্রনাথের উপন্যাস দেখেন, চোখের বালিতে যদি আমি ভুল করে না থাকি, একটি দৃশ্য ছিল বিধবা নারীরা লুকিয়ে চুরিয়ে চা খাচ্ছিলেন। আপনার কি খেয়াল আছে দৃশ্যটি? যে চা খাওয়া সেই সমাজে বৈধ ছিল না।
হ্যাঁ, কারণ সেটি বিধবা নারীর জন্য হ্যাঁ, বিধবা নারীর জন্য, এবং সেটি সমাজ ভালোভাবে দেখতো না। কিন্তু আজকে সমাজের এই পর্যায়ে এসে আপনি দেখেন বিষয়টি আর সেটি নেই। এখন আসলে এই যে আমাদের এখানে ড্রিঙ্কস, মানে আমরা যে অ্যালকোহল নিয়ে কথা বলছি, সেটি মদ হোক, ভডকা বা আর যা কিছুই হোক, হুইস্কি, বিয়ার, যা কিছুই হোক না কেন, মোটা দাগে অ্যালকোহল। তো আমাদের সমাজকে এখন আপনি যে কথাটি বলতে শুরু করেছিলেন, যদি সেখানে ফেরত যাই, কিভাবে বিষয়টিকে ব্যাখ্যা করবেন? না, আপা খুব জরুরি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে সোশ্যাল ফ্যাক্টরসগুলো কীরকম, এবং সোশ্যাল ফ্যাক্টরসগুলো কিন্তু মানে যুগের সঙ্গে সঙ্গে কিন্তু সামাজিক এই প্রপঞ্চগুলো পরিবর্তিত হয়। মানে 80 সালে কিংবা 90 সালে কিংবা ঊনবিংশ শতাব্দীতে সামাজিক প্রপঞ্চগুলো যেরকম ছিল, বিংশ বা একবিংশ শতাব্দীতে সেরকম ছিল না, এটার পরিবর্তন ঘটেছে। আজকে বাংলাদেশের কয়েকটি জায়গা আমাদের দেখা প্রয়োজন। সেটি হচ্ছে যে বাংলাদেশের মানে যে আইনগুলো প্রণয়ন করা হচ্ছে, সেই আইনগুলোর সঙ্গে মানে সেই আইনগুলো রাষ্ট্রীয় চাহিদা অনুযায়ী হওয়া প্রয়োজন, সেই আইনগুলো সমাজের চাহিদা অনুযায়ী হওয়া প্রয়োজন। আপা একটা কথা বলেছেন যে ক্রাইম, মানে দিন শেষে ঘটনাটা হচ্ছে যে আপনার সঙ্গে আপনি একজন ভোক্তা হিসাবে একটি পণ্য ক্রয় করছেন এবং সেখানে ভেজাল মেশানো হচ্ছে, এটা একটা অপরাধ, এবং এই অপরাধের শাস্তি বাংলাদেশের দুটো বিষয়। একটি হচ্ছে ভোক্তার জন্য অধিকার, আর একটা হচ্ছে সকলে চাহিদা থাকলেও তো তার বৈধভাবে পাওয়ার সুযোগ রাখা হয়। কেন হচ্ছে না, মানে আপনি যখন বৈধভাবে বিষয়টা, আমি কেন একজন ভোক্তা হিসাবে, যে আজকে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কেন ভোক্তা অধিকারের বিষয়ে মানে মামলা করতে পারছেন না, এই জন্য পারছেন না যে যেহেতু জিনিসটা অবৈধ, কারণ এখন সে নিজেই ক্রিমিনালাইজ একটা হয়ে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই ক্রিমিনালাইজড হয়ে গেছেন, এটার কারণটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই আইনটাকে যখন ব্যাখ্যা করা হয়েছে, এই যে মদ্যপান বিষয়ক একটা পুরনো আইন, কিছুক্ষণ আগে লিটন ভাই বললেন, তো এই পুরনো আইনটিকে যতদিন পর্যন্ত বাংলাদেশে ব্যাখ্যা করা হয়েছে, এটা একটা ধর্মীয় পারসেপশন থেকে ব্যাখ্যা করা হয়েছে। এটা হচ্ছে মূল সমস্যাটা। বাংলাদেশের কিছু আইন আছে যে আইনগুলোকে আপনি ধর্মীয় পারসেপশন থেকে ব্যাখ্যা করেন। এই পারসেপশনটা যখন এটা তৈরি হয়, কতটুকু সঠিক? একটি রাষ্ট্র তো ধর্মনিরপেক্ষ, সকল নাগরিকের, মানে কারণ বাংলাদেশ সংবিধান অনুযায়ী, মানে সংবিধান অনুযায়ী বাংলাদেশ কিন্তু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কারণ পঞ্চদশ সংশোধনীতে আপনি যোগ করেছেন যে এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখন প্রশ্ন হচ্ছে আপনার আইন, মানে আইন তো দু রকমের হয়, একটা হচ্ছে স্টেট যে আইনে চলে সেই আইন, কিন্তু বাংলাদেশের কিন্তু স্টেট যেই লতে পরিচালিত হয় সেই লগুলো কিন্তু অসাম্প্রদায়িক, কিন্তু ব্যক্তিগত কিছু ল থাকে, মানে ফ্যামিলি ল, মুসলিম বিবাহ আইন বা হিন্দু বিবাহ আইন, উত্তরাধিকার আইন ইত্যাদি কিছু আইন আছে, যে আইনগুলো পৃথিবীর সব রাষ্ট্রেই মানে এই আইনগুলো তাদের নিজ নিজ কালচার কিংবা ধর্ম ইত্যাদি দ্বারা অনুসরিত হয়। কিন্তু বাংলাদেশের মূল সমস্যাটি হচ্ছে এটাকে আপনি ক্রাইম হিসাবে ততক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছেন না যতক্ষণ না পর্যন্ত আপনি এই বিষয়টিকে মানে ইসলামিক দৃষ্টিভঙ্গি কিংবা ধর্মীয় দৃষ্টিভঙ্গির বাইরে না নিচ্ছেন। এখন আজকে যখন এই খবরগুলো সংবাদপত্রে এসছে, মানুষ প্রথমে এই যে আপা যখন বললেন যে একটা লেবেল সেটে দেওয়া, বা আপনিও সেই আলোচনাটি করছিলেন যে এই লেবেলটা কখন সেটে দেওয়া হয়, যখন আপনি একটি অপরাধকে আইনের দৃষ্টিভঙ্গিতে আর না দেখে একটা পারসেপশনের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। এখন বাংলাদেশের এই বিষয়টি আমাদের আলোচনায় আনা খুব জরুরি, যে আপনি 1860 সালের যে আইন আছে, বা যেমন ধরুন আপনি ধর্ষণের শিকার নারীদের ক্ষেত্রে যদি আপনি ধরেন, আমাদের সাক্ষ্য আইন সেই 1872 সনের সাক্ষ্য আইন, সেই সাক্ষ্য আইনের তো পরিবর্তন হয় এখন অত্যন্ত জরুরি, এবং এটা নিয়ে বিভিন্ন মহল থেকে যারা এটা নিয়ে আন্দোলন করছেন তারা এটা নিয়ে কথা বলছেন যে এই সাক্ষ্য আইনের পরিবর্তন হওয়া জরুরি। এইটা হচ্ছে আলোচনার বিষয়, যে আপনি দীর্ঘদিন ধরে যে পুরনো আইনগুলো আছে এই আইনগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে হবে। ধন্যবাদ মারুফ রসুল। আপনি যে আইনটির কথা বলছিলেন সাক্ষ্য আইন, এখানে এক ধরনের একটা মোরাল পুলিশিং এর ব্যাপার ছিল, যে নারীর যিনি ধর্ষণের শিকার হয়েছেন বলে মামলা করেছেন বা অভিযোগটি এনেছেন, তিনি চরিত্রবান কিনা এই নিয়ে প্রশ্ন করা যেত, যে তিনি যদি বারবনিতা হন বা পতিতা, মানে সেই পেশারও কেউ হন, বা তার যদি চরিত্র ভালো না হয়, তবে তো তার অভিযোগটা আসলে এক ধরনের খারিজ হয়ে যায়। এই জায়গা থেকে আমি একটু আসতে চাই নূর খান লিটন আপনার কাছে। শুনছিলেন যে মোরাল পুলিশিং এর জায়গায় আসলে আমাদের আলোচনাটি গিয়ে পৌঁছেছে। তো এই মোরাল পুলিশিং সমাজে যখন চলতে থাকে, এক ধরনের নীতি পুলিশি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখেন, সমাজে কিন্তু একটা নীতির উপরই সমাজ দাঁড়াবে, এবং সেই নীতিটা হতে হবে সার্বজনীন। কারণ একটা সমাজের নীতি সমাজে অবস্থিত মানুষের মানে মানুষের সাথে সামঞ্জস্যতা থাকবে। আর আমাদের যে সমস্যাটা হয়েছে, দেখেন আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনায় এসেছি সেটি হচ্ছে যে মদের বিষয়টি, এবং সেটি আমাদের এখন পর্যন্ত আইন দ্বারা নিয়ন্ত্রিত, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যারা, তাদের ক্ষেত্রে এটি একেবারে নিয়ন্ত্রিত। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটি হচ্ছে যে আমার দেশের আইনটি রচিত হবে আমার সমাজের জায়গা থেকে, আমার সমাজের চাহিদার জায়গা থেকে, আমার সমাজ কিভাবে মানে রাষ্ট্র পরিচালনা করতে চায় সেই জায়গা থেকে। এইখানে আমি একেবারেই
আমার পূর্ববর্তী বক্তার সাথে একমত, সেটি হচ্ছে এই আইন রচনার ক্ষেত্রে ধর্ম মুখ্য হবে না। এটি সমাজের ভিতর থেকে সমাজের চাহিদার নিরিখে এই আইনটি মানে রচিত হওয়া দরকার। এবং সেই জায়গাটিতে যেটি হচ্ছে যে আইন কিন্তু আপনাকে অপরাধী করছে, আবার আইন আপনার মানে অধিকারকে নিশ্চিত করছে। দেখেন, একই মানে আইন দ্বারাই কিন্তু মানুষ অপরাধী হচ্ছে, আবার আইন দ্বারাই আপনার অধিকার নিশ্চিত করছে। এই ক্ষেত্রে যে জিনিসটা খুব জরুরি ছিল সেটি হচ্ছে এটাকে যদি আমরা উন্মুক্ত করে রাখতাম, এবং সেখানে আমি ধরেন ইসলাম ধর্ম একেবারে সিরিয়াসলি পালন করতে চাই, ঠিক আছে, আমি মদ খাবো না, মদের ধারে কাছে যাব না, কিন্তু যেই ব্যক্তিটি মনে করেন যে তার প্রয়োজন, তিনি যাতে এটি স্বাচ্ছন্দ্যে বিনা বাধায় গ্রহণ করতে পারেন। কারণ শুধুমাত্র বাধা দিয়ে বাধ্য করার মধ্য দিয়ে কিন্তু আপনি তার উপর কোনো মত চাপিয়ে দেওয়ার, আসলে এটা কিন্তু আজকের এই অবস্থায় দাঁড়িয়ে কতটা সমীচীন হবে সেটা সবাই ভাবা দরকার। এখানে প্রাসঙ্গিক আর যে আরেকটি বিষয় চলে এসেছে, একটু আপনি ধর্মের কথা বলছিলেন। এখানে মানে আমাদের মতন দেশে, বাইরে তো কেউ যদি চায় সে তার যেই পরিবারে যেই তার পরিবার যেই ধর্ম পালন করে, কোনো ব্যক্তি চাইলে, কোনো ইন্ডিভিজুয়াল সেই ধর্মই আর বিলং নাও করতে পারে, তিনি আর সেটি চর্চা নাও করতে পারেন, ঘোষণা দিয়েই তিনি সেটা করতে না পারেন, রাষ্ট্র সেই সুযোগ রাখে। আমাদের তো বোধহয় সেই সুযোগটা কি আছে? যদি সেই সুযোগ না থাকে তাহলে সেই ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও তার ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছার উপরে রাষ্ট্র কি আসলে তার ধর্ম চাপিয়ে দিচ্ছে কিনা, মানে ধর্মের চর্চাগুলো চাপিয়ে দিচ্ছে কিনা? আপনি যেই জায়গায় আলাপটা করছেন অ্যালকোহল পান নিয়ে, সেখান থেকে যদি আমরা আলাপটা শুরু করি। যদি সেখান থেকে আমরা চিন্তা করি, তা আমাদের ভিতর তো অধিকাংশই আমরা জন্মগত সূত্রে ধর্মের ধর্ম দ্বারা চিহ্নিত হই, জন্মগত সূত্র থেকে, সেটি যে ধর্মেরই হন না কেন আপনি। এখন বিষয় কি হচ্ছে যে আমাদের এখানে আমি জন্ম নিলাম একটা ধর্মের বিশ্বাসের, মানে একটা ধর্মীয় পরিবারে, সেইখান থেকে আমার বেরিয়ে যাওয়ার সুযোগ কতখানি আছে। আমি যেটা লক্ষ্য করেছি যে হ্যাঁ, আমাদের এই সমাজে কিন্তু অনেকেই আছেন যারা একটা নির্দিষ্ট ধর্ম পালনকারী পরিবারে জন্ম নিয়েও তিনি হয়তো ধর্ম পালন করছেন না, এমন কিন্তু অনেক মানুষ রয়েছে। এটা যে নেই সেটা কিন্তু বলার সুযোগ আমার মনে হয় অনেক ক্ষেত্রে নাই। কিন্তু সামাজিক দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু নানান ধরনের সমস্যা মোকাবেলা তাদেরকে করতে হয়। কারণ আমাদের ভিতরে এক ধরনের একগুঁয়েমিপনা আছে, বা এক ধরনের চিন্তার মানে সীমাবদ্ধতা আছে, যে একজন মানুষ শুধুমাত্র জন্মগত ভাবেই সে একটা ধর্মের পরিচয় বহন করবে স্বাধীন সত্তা নিয়ে, অর্থাৎ তিনি ব্যক্তিগতভাবে চিন্তা চেতনা দিয়ে কোনো ধর্ম পরিবর্তন করা বা ধর্ম না পালন করার অধিকার রাখেন না। এরকম একটি সামাজিকভাবে এরকম একটি অবস্থা, মানে আমরা এরকম একটা সীমানার মধ্যে সীমাবদ্ধ, মানে আমরা চিন্তার ক্ষেত্রে এরকম একটা সীমাবদ্ধতা আমাদের আছে। এই জায়গা থেকে আমি অধ্যাপক সালমা, যে আপনার বক্তব্য কি শেষ হয়েছে? সেই জায়গা থেকে যে জিনিসটা খুব জরুরি সেটা হচ্ছে আসলে আজকে সময়ে মানে আমাদের সবাইকে বিবেচনায় আনতে হবে যে আইনগুলো দীর্ঘদিন পূর্বে একটা পরিস্থিতির জায়গা থেকে বিবেচনা করা হয়েছিল, আজকের এই জায়গায় এসে সেগুলোকে পরিবর্তন করা খুবই জরুরি হয়েছে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা অপরাধী বিবেচনা করব কিনা মানে কাউকে, এই জায়গাটিও কিন্তু আমাদের সমাজের যারা আমরা সমাজে অবস্থিত মানুষ তাদেরকে কিন্তু আমার নতুন করে এই জায়গাটিতে ভাবতে হবে। কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে, সমাজ এগিয়ে যাচ্ছে, মানুষ এগিয়ে যাচ্ছে, জ্ঞান বিজ্ঞান অনেক এগিয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে সবকিছুই বিবেচনায় আনতে হবে। অনেক ধন্যবাদ। আমরা একটু আসতে চাই অধ্যাপক সালমা আক্তার আপনার কাছে। যদিও আমাদের আজকের এই আলোচনার সূত্রপাত ঘটেছে সমসাময়িক সাম্প্রতিক অ্যালকোহল বা বিষাক্ত মদ খাবার ঘটনা এবং ধারাবাহিকভাবে অনেকগুলো মৃত্যুর ঘটনা দিয়ে, কিন্তু যেহেতু সেই বিধি নিষেধ এবং সমাজ এবং তার আর একটি বৃহত্তর বাস্তবতাকে আজকে আমরা খতিয়ে দেখতে চাই, এই বিধি নিষেধের জায়গা থেকেই আপনি সমাজবিজ্ঞান নিয়ে কাজ করছেন, মোরাল
পুলিশিং বা এই যে নীতি পুলিশি মানুষের উপর চাপিয়ে দেওয়া, দুদিন পর পর আমরা গণমাধ্যমে খবর দেখি অমুক প্রশাসনিক কর্মকর্তা পার্কে গিয়ে ছেলে মেয়েদেরকে ধরে রেখেছেন, তাদের অভিভাবকদেরকে খবর দিয়েছেন মুচলেকা দেওয়ার জন্য। অন্য জায়গা থেকে খবর আসে কোনো একটা ছেলের কেন তার লম্বা চুল, সেই জন্য তাকে খুবই নাজেহাল করে তার চুল কেটে দেওয়া হচ্ছে। এই যে মোরাল পুলিশিংয়ের জায়গাটা, এরই সঙ্গেই তো আজকের এই যে মদ্যপান একটু বৃহত্তর বাস্তবতায় সেটা এক ধরনের সম্পৃক্ত। তো এই মোরাল পুলিশিংয়ের জায়গাটিকে আপনি সমাজবিজ্ঞানী হিসেবে কিভাবে দেখবেন একটি সমাজের জন্য? অ্যাকচুয়ালি সোশ্যাল ট্যাবু বা মোরাল পলিসিং শব্দটা আসলে অনেক বেশি প্রচলিত। আমরা জানি ট্রেডিশনাল সোসাইটি গুলো যেগুলো খুব বেশি ওয়েস্টার্নাইজ না, সেখানে কিন্তু এখনো পর্যন্ত একটু আগে যেটা বলছিলাম যে লিগ্যাল সিস্টেম থেকে অনেক বেশি কাজ করে সোশ্যাল সিস্টেম গুলো, সোশ্যাল এক্সপেকটেশন, সোশ্যাল অ্যাসপিরেশনস গুলো। তো একটা সময় আসলে সেটা করা হতো থ্রু সোশ্যাল অর্গানাইজেশন, যেটা প্রথমেই বলছিলাম যে ফাংশনিস্টরা যেটা বলেছেন যে আমাদের যে অর্গানাইজেশন রয়েছে, ফ্যামিলিজ, আমাদের স্কুলস, আমাদের ক্লাবস, আমরা যখন ছোট ছিলাম ক্লাবস, নেইবারহুড, তারাই দায়িত্বগুলো পালন করেছেন। অবভিয়াসলি এখন সেটা বদলে গেছে। এখন প্রশ্নটা আসছে যে যিনি একজন প্রশাসনের সাথে জড়িত অথবা যার একটা লিগ্যাল স্ট্যাটাস রয়েছে তিনি সেটা করবেন কিনা। সেখানে কিন্তু একটা আমি বলবো যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, বিকজ তার লিগ্যাল রাইটস কি এবং তিনি আসলে আমরা সোশ্যাল পলিসিং বলে একটা শব্দ আজকাল প্রচুর ব্যবহার করি যে কমিউনিটিকে এঙ্গেজ করে কিভাবে করা যায়। তো আমার মনে হয় যে আমি অনেক বেশি সাপোর্ট করি সোশ্যাল পলিসিং ইস্যুটা। সেখানে অনেক বেশি যেটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে পিপলস ভয়েসটা সেখানে ইনকর্পোরেট করে, পিপলস রিপ্রেজেন্টেশনটা সেখানে থাকে, ইম্পোজিশনটা থাকে না। সো আমি একদম বলবো না যে একেবারেই থাকা উচিত না, বিকজ সমাজে চলবার জন্য সোশ্যাল ইনস্টিটিউশন গুলো ট্রান্সফরমেশনের ক্ষেত্রে তার ভূমিকা আছে। কতখানি থাকবে সেটা তাদের ব্যক্তি জীবনের ব্যক্তি অধিকারকে, হিউম্যান রাইটস কে কতখানি ভায়োলেশন করছে সেটা খুব ইম্পর্টেন্ট, এবং তাদের ভয়েসেস গুলো রিফ্লেক্টেড হচ্ছে কিনা। আমি মনে করি বাংলাদেশে ক্রাইম এন্ড ডেভিয়েন্স এর একটা বড় সমস্যা, যারা ক্রাইমটা করছেন কেন করছেন আমরা কিন্তু খুব একটা জানার চেষ্টা করি না। আমরা পানিশমেন্টে চলে যাই, প্রিভেনশনে যাই না। কেন তারা ক্রাইম করছেন সেটা যদি জানা যায় সামাজিক ভাবে, সেখানে কিন্তু এই ধরনের সোশ্যাল ট্যাবু, যেটা নূর খান ভাই বলছিলেন যে সমাজ তো পরিবর্তিত হবে, সমাজের সিস্টেম একসময় বদলাবে, লিগ্যাল সিস্টেম বদলাবে, সোশ্যাল ট্যাবুজ বদলাবে এবং মোরাল পুলিশিং এন্ড সোশ্যাল পুলিশিং এর মতো ব্যাপারগুলোও বদলাবে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয়টা আসলে পার্টিসিপেটরি করা, যাদের জন্য এটা করা তারা কেন করছেন, তাদের ক্রাইসিস গুলো কি, এই ধরনের বিহেভিয়ার গুলোকে হিউম্যান রাইটস এর পার্সপেক্টিভে কিভাবে সোশ্যালি অ্যাকসেপ্টেবল ওয়েতে এবং তাদের নিডস কে অ্যাড্রেস করে করা যায়। একটা উইন উইন সিচুয়েশনে কিন্তু ইজিলি আসা যায়। আমার মনে হয় যে আমাদের সমস্যাটা হচ্ছে আমরা একটা সোশ্যাল এক্সক্লুশনে রাখি ডিফারেন্ট গ্রুপস গুলোকে, এবং আমরা সবাই নিজে নিজের পার্সপেক্টিভ থেকে দেখি, খুবই একটা আমি বলবো যে পার্শিয়াল পার্সপেক্টিভ থেকে দেখি, একটা ওভারঅল পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। এবং সেক্ষেত্রে যদি আমাদের লিগ্যাল ইনস্টিটিউশন গুলো প্রপারলি কাজ করে এবং আমাদের লিগ্যাল সিস্টেমটা নূর খান ভাই যেটা বলছিলেন আমাদের নিডস এর সাথে অ্যাডজাস্টেড করে চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে এগুলো আর খুব বেশি দরকার হবে না। যদি ডেমনস্ট্রেশন ইফেক্টের কারণে এগুলো করা হয়ে থাকে, যারা এটা করছেন তারা বলছেন, সেক্ষেত্রে আমার প্রথম কথাটি হচ্ছে কাউকে ব্যক্তিগতভাবে আমরা আইডেন্টিফাই করব না, বিকজ সেটা তার হিউম্যান রাইটস কে ভায়োলেট করে। আমাদের যদি করতেই হয় আমরা ইস্যুটাকে নিয়ে ডিসকাস করব যে আমাদের সোসাইটি একটা অ্যাকসেপ্ট করার লেভেলে এসছে কিনা, কতখানি বদলালে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, অ্যাকসেপ্ট করার প্রয়োজনীয়তাটা আছে কিনা, কেন আছে। কিন্তু কোনো ব্যক্তিকে ভিকটিম করা যাবে না। আমি সমাজবিজ্ঞানী হিসেবে, মানুষ হিসেবে মনে করি সেটা তার হিউম্যান রাইটস এর ভায়োলেশন। অনেক ধন্যবাদ অধ্যাপক সালমা আক্তার। সময় হলো একটি বিরতিতে যাওয়ার। দর্শক, আপনারা দেখছেন দেশ টিভির রাতের আয়োজন দেশের কথা দশের কথা। আজকে আমরা কথা বলছি বিধিনিষেধ, সমাজ ও বাস্তবতা এই প্রসঙ্গে। আরও কথা হবে বিরতির পর, সঙ্গেই থাকুন।